মর্নিং স্টুডেন্টস, আজকে প্রথম ভিডিও তোমাদের জন্য। প্রথম চ্যাপ্টার মাত্রা বা ডাইমেনশন, একদম বইয়ের প্রথম চ্যাপ্টার যদি হলো তাহলে এটা হচ্ছে তোমাদের প্রথম চ্যাপ্টার। ঠিক আছে, বেশ। মাত্রা সম্পর্কে কিন্তু তোমাদের একটা স্বাভাবিক ধারণা রয়েছে। কীভাবে এসেছিল আমি গোটাটাই বলি। যে আমরা প্রাকৃতিক রাশি বলতে কি বুঝি, যে যা কিছু পরিমাপ করা যায় তাকে প্রাকৃতিক রাশি বলে। এনিথিং দ্যাট ক্যান বি মেজার আর ফিজিক্যাল কোয়ান্টিটি। এবার এই ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা যদি মেজার করতে চাই, মাপতে চাই, তাহলে আমাদের একটা একক প্রয়োজন, ইউনিট। এবং সেই ইউনিটকে তোমরা জানো যে দুভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় প্রাথমিক একক, আর একটাকে বলা হয় লব্ধ একক, ফান্ডামেন্টাল ইউনিটস অ্যান্ড ডিরাইভড ইউনিট। ফান্ডামেন্টাল ইউনিটস কোনগুলো? যে এককগুলো অন্যান্য এককের উপর নির্ভরশীল নয়, দ্যাট ডাজ নট ডিপেন্ড অন আদার ইউনিটস, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিটস। আর লব্ধ একক কোনগুলো? যেগুলো ফান্ডামেন্টাল ইউনিট থেকে তৈরি হয়। প্রাথমিক একক থেকে যে সমস্ত একক গঠিত হয় তাকে বলা হয় লব্ধ একক। তো তোমরা অলরেডি জানো যে আমাদের 7টা মৌলিক একক আছে ফান্ডামেন্টাল ইউনিটস। কী কী? প্রথমে হচ্ছে দৈর্ঘ্য। শুধু দৈর্ঘ্য বলা ভুল, দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থ, উচ্চতা, দূরত্ব, সরণ সব হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট। ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, নেক্সট হচ্ছে ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা, পদার্থের পরিমাণ এবং বিকন প্রবাহ। এই সমস্ত এককগুলো অন্যান্য আর কোনো এককের উপর নির্ভর করে না, কিন্তু অন্যান্য যে কোনো রাশির একক হচ্ছে লব্ধ একক। যেমন আমি উদাহরণ দিই, ঘনত্ব, বেগ, ক্ষেত্রফল, আয়তন, বাকি সব কিছু হচ্ছে তোমার লব্ধ একক। ঠিক, কিন্তু এখানেও একটু সমস্যা রয়েছে। কীরকম সমস্যা রয়েছে দেখো। আচ্ছা, প্রথমত বলি যে ঘনত্ব কীভাবে প্রাথমিক এককের উপর নির্ভরশীল। ঘনত্ব হচ্ছে, আমি জানি ডেফিনিশন, ভর বাই আয়তন, মাস বাই ঘনত্ব। এবার আয়তনটাকে তুমি যদি রিপ্লেস করো, যদি একটা ঘনকের মতো ভাবো, তাহলে আয়তন হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। এবার খেয়াল করে দেখো, ঘনত্বটাকে আমি প্রকাশ করছি কীভাবে? ভর আছে, ভর কি? ভর হচ্ছে তোমার মৌলিক একক। নিচে কি আছে? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তুমি খেয়াল করে দেখো, সবগুলোই হচ্ছে প্রাথমিক একক। তাহলে ঘনত্বটা সম্পূর্ণভাবে প্রাথমিক একক থেকে গঠন করা হয়েছে। আবার যদি অন্যান্য একটা লব্ধ এককের কথা ভাবো, সাপোজ তোমাকে বললাম বেগ, ভেলোসিটি। তুমি জানো বেগ ইকুয়াল টু হচ্ছে সরণ, ডিসপ্লেসমেন্ট বাই সময়, টাইম। তুমি খেয়াল করে দেখো, সরণটাও প্রাথমিক একক, সময়টাও প্রাথমিক একক। তাহলে এই সমস্ত এককগুলোকে আমরা বলবো লব্ধ একক বা ডিরাইভড ইউনিট। কিন্তু কিছু সমস্যা, যেটা বলছিলাম, যে ঘনত্বকে যদি তুমি প্রকাশ করো, তাহলে তুমি সেক্ষেত্রে দেখো যে এটা কিন্তু ভীষণভাবে পদ্ধতি নির্ভরশীল। কীরকম পদ্ধতি নির্ভরশীল? ঘনত্বের একক কি? যদি তোমাকে ঘনত্বের একক বলে, তুমি বলবে গ্রাম পার সিসি, কিন্তু সেখানে উল্লেখ করতে হবে এটা সিজিএস পদ্ধতিতে। যখন আমি এসআই পদ্ধতিতে চলে যাব, তখন সেটা হয়ে যাবে কেজি পার মিটার কিউব। তাহলে ঘনত্বের একক বলতে গেলে সিজিএস, এসআই আলাদা করে উল্লেখ করতে হবে। একই রকমভাবে তোমাকে যদি বেগের একক বলে, তুমি বলবে বেগের একক সেন্টিমিটার পার সেকেন্ড অথবা মিটার পার সেকেন্ড। তাহলে এখানেও কিন্তু একক পদ্ধতির উপর ভীষণভাবে নির্ভরশীল সবার ক্ষেত্রে। তো তখন ভাবা হলো, যদি এমন কোনো ব্যাপার বা উপায় অবলম্বন করা যায় যাতে এই একক পদ্ধতির উপর নির্ভরশীলতাটাকে আমরা তুলে ফেলতে পারি, তখন ঠিক করা হলো, ঠিক আছে, আমাদের সমস্ত লব্ধ একক তো প্রাথমিক এককের উপর নির্ভরশীল। তাহলে সেক্ষেত্রে প্রাথমিক এককগুলোকে যদি আমি একটা সিম্বল দিতে পারি, একটা চিহ্ন দিতে পারি, তাহলে সেক্ষেত্রে কিন্তু একক পদ্ধতির উপর নির্ভরশীলতা থাকবে না। কীভাবে বলি, ঠিক করা হলো দৈর্ঘ্যকে বা এই সবগুলোকে প্রকাশ করা হবে এম দিয়ে। ভর, মাস, এটাকে প্রকাশ করা হবে এম দিয়ে। সময় টি, এটাকে প্রকাশ করা হবে টি দিয়ে। তাপমাত্রা, এটাকে প্রকাশ করা হয় থিটা দিয়ে। প্রবাহ মাত্রা কোনো কোনো বইয়ে এ অথবা কোনো কোনো বইয়ে আই দিয়ে প্রকাশ করা হয়েছে। পদার্থের পরিমাণ, এটাকে এন দ্বারা প্রকাশ করা হয়। আর দীপন প্রাবল্য, লুমিনাস ইন্টেন্সিটি, এটা আমাদের সিলেবাসে কখনোই কাজে লাগবে না, তবু বলে রাখি, এটাকে ইন জেনারেল এল দ্বারা প্রকাশ করা হয়। এটা আমাদের আপাতত না জানলেও হবে, বাকি সবগুলো কোথাও না কোথাও তোমরা পাবে। বেশ, এতে আমার সুবিধা কী হলো? তুমি এমনি চলে এসো যে ঘনত্বের ব্যাপারটাতে চলে এসো। তোমাকে যদি এবার ঘনত্বটাকে প্রকাশ করতে হয়, কীভাবে বলবে? ঘনত্ব ইকুয়াল টু ভর, তাহলে ভরের জায়গায় লিখলাম এম। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবগুলো এল দিয়ে। তাহলে এল ইন্টু এল ইন্টু এল, কী পড়ে থাকলো? এম বাই এল কিউব। তাহলে এটাকে আমি লিখতে পারি এম এল টু দি পাওয়ার -3। একই রকমভাবে যখন আমাকে বেগের কথা বলছে, বেগ মানে হচ্ছে সরণ বাই সময়, সরণ মানে হচ্ছে এল, আর সময় মানে হচ্ছে টি। তাহলে এটাকে আমি লিখতে পারি এল টি টু দি পাওয়ার -1। এবার
তুমি খেয়াল করে দেখো এই যে চিহ্নগুলো আমি পাচ্ছি, এই চিহ্নগুলো কিন্তু কোনোভাবেই একক পদ্ধতির ওপর নির্ভরশীল নয়, ডাজ নট ডিপেন্ড অন দ্য ইউনিট সিস্টেম, শুধুমাত্র সিম্বল দিয়ে। আবার তুমি ঘুরে একক যদি লিখতে চাও, খুব সহজে দেখো এল দিয়ে কি রিপ্রেজেন্ট করে মিটার, তাহলে মিটার টি টু দি পাওয়ার -1 মানে এস টু দি পাওয়ার -1। এখানেও তো একই রকম ভাবে এম বাই এল কিউব, তাহলে এটাকে বলতে পারি গ্রাম এম এর জন্য, এল এর জন্য সেন্টিমিটার টু দি পাওয়ার -3, তাহলে গ্রাম পার সিসি। এই জিনিসটাকে বলা হচ্ছে মাত্রা চিহ্ন, এটা হচ্ছে বেগের মাত্রা চিহ্ন, এটাকে বলা হয় ঘনত্বের মাত্রা চিহ্ন। তাহলে ব্যাপারটা কি, যে আমরা কোনো লব্ধ একককে যদি প্রকাশ করতে চাই, তাহলে আমি দেখতে পাচ্ছি যে প্রাথমিক এককগুলোকে নির্দিষ্ট ঘাতে তুলতে হচ্ছে, এই ঘাতগুলোকে বলা হচ্ছে মাত্রা। ঠিক, তাহলে মাত্রা কি, যে টু রিপ্রেজেন্ট দ্য ডিরাইভড কোয়ান্টিটি উইল হ্যাভ টু রেজ the powers of the fundamental units and those powers are known as dimension. কোনো একটা লব্ধ একককে প্রকাশ করতে গেলে আমাকে প্রাথমিক এককগুলোর মাত্রাকে যে ঘাতে উন্নত করতে হয় বা ঘাতগুলোকে যে মানে উন্নীত করতে হয় তাকে মাত্রা বলে। যেমন আমি খুব সিম্পল বলি, এখানে যদি তোমাকে বলে ঘনত্ব, ঘনত্বের ক্ষেত্রে ঘনত্ব যখন বলছি, ঘনত্বের কি পেলাম m l টু দি পাওয়ার -3, টি কিন্তু নেই, তাহলে এক্ষেত্রে আমি বলবো মাসের ভরের মাত্রা কত, ভরের মাত্রা হচ্ছে 1, দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে -3, সময়ের মাত্রা হচ্ছে 0। একই রকম ভাবে বেগের ক্ষেত্রে যেহেতু m নেই, আমি m টু দি পাওয়ার 0 বলতে পারি, তাহলে ভরের মাত্রা 0, l এর মাত্রা হচ্ছে 1, সময়ের মাত্রা হচ্ছে -2। এইগুলোকে বলা হচ্ছে মাত্রা, আর অ্যাজ এ হোল এটাকে বলা হচ্ছে মাত্রা চিহ্ন। ঠিক, বেশ। এবার প্রশ্ন হচ্ছে কোনো একটা রাশির মাত্রা আমাকে নির্ণয় করতে হবে। এটা সম্ভব নয় যে তুমি সব রাশির মাত্রা মুখস্থ রাখবে, মুখস্থ করতে যাবে না বা মুখস্থ করার দরকার নেই। শুধুমাত্র ফান্ডামেন্টাল রাশিগুলোর মাত্রা যদি তোমার জানা থাকে, তাহলে তুমি যে কোনো রাশির মাত্রা বের করে দিতে পারো। কিভাবে বের করব সেটা নিয়ে আলোচনা করছি। দেখো, সেই জন্য আমি একটা ছক করছি। কীরকম ছক করছি, প্রথমে বাম দিকে লিখলাম কোয়ান্টিটি, যে কোনো রাশি। ঠিক আছে, নেক্সট আমার যেটা দরকার সেটা হচ্ছে সম্পর্ক, আলোচনা করছি রিলেশনস, এবং লাস্টে তোমার আসবে মাত্রা বা মাত্রা চিহ্ন। বেশ, বোঝা গেল? প্রথমে আমি লিখছি 1 নম্বর, সাপোজ আমাকে বের করতে হবে ক্ষেত্রফল, এরিয়া, এরিয়ার মাত্রা কি হবে। তাহলে প্রথমত আমাকে জানতে হবে ক্ষেত্রফলের কি সবে প্রাথমিক রাশির সঙ্গে সম্পর্ক আছে। তো আমি জানি ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য, লেংথ ইনটু ব্রেথ, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। দৈর্ঘ্য একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, প্রস্থ একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। এবং তুমি জানো দৈর্ঘ্যের জন্য কি আসবে এল, প্রস্থের জন্য কি আসবে এল, তাহলে এল ইনটু এল, তাহলে পড়ে থাকছে ক্ষেত্রফলের মাত্রা এল স্কোয়ার। যদিও জানো, আমি আবার আলোচনা করছি। 2 নম্বর চলে এসো আয়তন। আচ্ছা, আয়তন মানে আমি জানি একটা ঘনকের কথা যদি বলি, আয়তঘনের কথা বলি, দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা, লেংথ ইনটু ব্রেথ ইনটু হাইট। একই রকম ভাবে সবগুলো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, তাহলে এল ইনটু এল ইনটু এল, তাহলে পুরো থাকছে এল কিউব। ঘনত্বের মাত্রা আমি বের করেছি, আর দেখাচ্ছি না। নেক্সট চলে এসো। আচ্ছা, বেগেরটা আরেকবার লিখছি। আচ্ছা, বেগ বা দ্রুতি দুটোর ক্ষেত্রে ডেফিনিশন আলাদা হলেও মাত্রা কিন্তু সেম। আচ্ছা, বেগের কথা যদি বলি, একটু আগে লিখেছিলাম সরণ বাই সময়, ডিসটেন্স বাই টাইম, সরি বেগ যদি বলি ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তাহলে সরণ বাই সময়, সরণটাও প্রাথমিক রাশি, সময়টাও প্রাথমিক রাশি। যদি দ্রুতি বলতে, তাহলে তুমি বলতে দূরত্ব বাই সময়। এবার দূরত্ব আর সরণের মাত্রা কিন্তু সেম, দুটোই এল। তাহলে পড়ে থাকছে এল বাই টি। তাহলে এটাকে আমি লিখতে পারি এল টি টু দি পাওয়ার -1, মানে এটাকে লিখতে পারি এল বাই টি, তাহলে এল টি টু দি পাওয়ার -1। যদি তোমাকে নেক্সট বলে ত্বরণ, অ্যাক্সিলারেশন, অথবা তোমাকে যদি বলে মন্দন, রিটার্ডেশন, দুটোই কিন্তু সেম ডাইমেনশন। ডেফিনিশন কি, একটা হচ্ছে বেগ পরিবর্তনের হার, একটা বেগ হ্রাসের হার, একটা বেগ বৃদ্ধির হার। আমি লিখলাম বেগ বাই সময় বা বেগ পরিবর্তন বাই সময়, বা বলতে পারো চেঞ্জ ইন ভেলোসিটি ডিভাইডেড বাই টাইম। এবার বেগের মাত্রা কি, এল টি টু দি পাওয়ার -1 এক্ষুনি করেছি, ডিভাইডেড বাই টাইম, তাহলে এটা পড়ে থাকলো এল টি টু দি পাওয়ার -2। ত্বরণের মাত্রা হয়ে গেল এল টি টু দি পাওয়ার -2। নেক্সট আমি বলছি ফোর্স, বল। বলের ডেফিনিশন তুমি জানো এমএফ, তাহলে ভর ইনটু ত্বরণ, এই রাশিটাকে বলা হচ্ছে বল। মাস ইনটু অ্যাক্সিলারেশন, তাহলে মাস এম, তার সঙ্গে অ্যাক্সিলারেশন
তাহলে বলের মাত্রা হয়ে গেল ml t টু দি পাওয়ার -2। এটা মুখস্থ রেখো, মনে রাখতে পারলে ভালো। নেক্সট, যদি তোমাকে বলা হয় চাপ, প্রেশার, তুমি জানো প্রেশারের ডেফিনিশন একক ক্ষেত্রফলে ক্রিয়াশীল বলকে চাপ বলে। তাহলে চাপ ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল, ইট ইজ দ্য ফোর্স পার ইউনিট এরিয়া। তাহলে এখানে বল হয়ে যাচ্ছে ml t টু দি পাওয়ার -2 আর নিচে হয়ে যাচ্ছে ক্ষেত্রফল l স্কয়ার। তাহলে এখানে যদি তুমি করো তাহলে এটা পড়ে থাকছে m l টু দি পাওয়ার -1 t টু দি পাওয়ার -2। এটা গেল চাপ। আচ্ছা, মনে রাখবে চাপের সঙ্গে পীড়নও কিন্তু একই ধরনের ফর্মুলা। পীড়নেরও ডেফিনিশন ভেবে দেখো, পীড়ন ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল, তাহলে একই মাত্রা হবে। নেক্সট, কার্য, একই সঙ্গে বলে রাখি কার্য বা শক্তি একই রকমের ডাইমেনশন হবে। তাহলে কার্য বা শক্তি ডেফিনিশন কি ছিল মনে করে দেখো, কার্য ছিল বল ইনটু সরণ। তাহলে বল হচ্ছে ml t টু দি পাওয়ার -2 ইনটু l। তাহলে এখানে তোমার পড়ে থাকছে m l স্কয়ার t টু দি পাওয়ার -2। যদি একই রকম ভাবে বলি ক্ষমতা, তাহলে ক্ষমতা ইকুয়াল টু পাওয়ার ইকুয়াল টু ওয়ার্ক ডান ডিভাইডেড বাই টাইম। তাহলে এটা পড়ে থাকছে কার্য m l স্কয়ার t টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই টাইম। তাহলে এটা পড়ে থাকবে m l স্কয়ার t টু দি পাওয়ার -2। ঠিক আছে, দেখতে পাচ্ছ সবাই, m l স্কয়ার t টু দি পাওয়ার -2। বেশ, ক্ষমতা হয়ে গেল। আরো কতগুলো রাশির মাত্রা তোমার জানা দরকার, কিভাবে আসছে না জানলেও হবে, কিন্তু অঙ্কের সাথে সেই রাশিগুলো এখনই আমরা জেনে নেব। পরে যখন ওই চ্যাপ্টারে আসবে সেই রাশিগুলো কিভাবে আসছে সেটাও আমরা করে নিতে পারবো। যেমন আরেকটা রাশি মাত্রা খুব লাগে তোমাদের, যেটা হচ্ছে সান্দ্রতাঙ্ক। কাকে বলে ক্লাস 9 এ একটা আইডিয়া ছিল, আমি রিলেশন লিখছি না, খালি মনে রাখার জন্য বলছি m l টু দি পাওয়ার -1 t টু দি পাওয়ার -1। আপাতত এটা মুখস্থ রেখো। আরেকটা হচ্ছে পৃষ্ঠটান, সারফেস টেনশন, এটাও ক্লাস 9 এ ছিল। এটার ডেফিনিশন ছিল মনে করে দেখো, বল বাই দৈর্ঘ্য, ইট ইজ দ্য ফোর্স পার ইউনিট লেন্থ। তাহলে এটার মাত্রা হয়ে গেছিল m t টু দি পাওয়ার -2। এই কতগুলো রাশি আমি মাত্রা বের করে দিলাম। তুমি শুধু বের করাটা মুখস্থ রাখতে যেও না, কিভাবে বের করা হচ্ছে সেটাকে খেয়াল রাখো। বাড়িতে এগুলো প্র্যাকটিস করো, কিভাবে আসছে। প্রথমত তোমার কি দরকার, সম্পর্ক দরকার। কিসের সম্পর্ক? এই রাশিটা ফান্ডামেন্টাল রাশিগুলোর সঙ্গে কিভাবে সম্পর্কযুক্ত সেটাকে আনার চেষ্টা করো। তারপর সেই রাশিগুলোর ফান্ডামেন্টাল ইউনিটে তুমি মাত্রা জানো, বসাও, সূচকের নিয়ম অনুসারে যা আসছে লেখো, সেটাকে থার্ড ব্র্যাকেটের সাথে রিপ্রেজেন্ট করো, দ্যাট ইজ ডাইমেনশন। ঠিক আছে, আরো কতগুলো তথ্য তোমাকে এখনই দিয়ে দিই। যেমন দেখবে যখনই মাত্রা বের করবে, মাত্রা বের করার পর এমন অনেক রাশি পাবে যেগুলোর কোনো মাত্রা হয় না। পরীক্ষায় কিন্তু প্রশ্ন থাকবে, যেমন কতগুলো রাশি দেখো যার মাত্রা নেই। যেমন আমি বলি, এক এক করেই ধরি। যেমন আমি বলি মাত্রাহীন এককবিহীন রাশি, মাত্রাহীন এবং এককবিহীন, আমি স্ল্যাশ দিলাম, মাত্রাবিহীন এককবিহীন রাশি। মানে এমন কিছু রাশির নাম লেখো যাদের মাত্রা নেই, এককও নেই। লিখে রাখি, এটা হচ্ছে বিকৃতি, যেটা বলেছিল স্ট্রেইন, STRAIN। আপেক্ষিক গুরুত্ব ক্লাস 9 এ ছিল, স্পেসিফিক গ্র্যাভিটি। কোন কোন নয়, এই দুটো রাশি মনে রাখবে যাদের এক মাত্রাও নেই, একক নেই। মাত্রাবিহীন রাশি, এককবিহীন রাশি। এবার আমি বলি মাত্রাবিহীন কিন্তু একক আছে, মানে ইজ ডাইমেনশনলেস বাট পজেস সাম ইউনিট। দুটো রাশির কথা মনে রাখবে, একটা হচ্ছে কোণ, আরেকটাকে মনে রাখবে ঘনকোণ, অ্যাঙ্গেল। এটাকে বলা হয় সলিড অ্যাঙ্গেল। তুমি বলবে সলিড অ্যাঙ্গেল ব্যাপারটা কি? আপাতত মনে রাখো, সলিড অ্যাঙ্গেল হচ্ছে 3 ডাইমেনশনাল কনসেপ্ট অফ অ্যাঙ্গেল। ঠিক আছে, কোণের কিন্তু একক আছে, কোণের একক হচ্ছে রেডিয়ান, আর ঘনকোণের একক মনে রাখবে স্টেরেডিয়ান, STE, আর রেডিয়ান যেমন হয়। এদের কিন্তু কোনো মাত্রা নেই। মনে করিয়ে দিই, তুমি করেছিলে S ইকুয়াল টু r থিটা। যদি একটা বৃত্তচাপের দৈর্ঘ্য যদি s হয়, ব্যাসার্ধ যদি r হয় এবং কোণ যদি থিটা হয়, তাহলে আমি এটা লিখতে পারি। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ, দেখো থিটা ইকুয়াল টু s বাই r। এসটাকে বলা হয় বৃত্তচাপ, আর হচ্ছে রেডিয়াস। দুটোরই ইউনিট বা ডাইমেনশন হচ্ছে কিন্তু
লেন্থ, তাহলে লেন্থ বাই লেন্থ কোনো ডাইমেনশন থাকে। ঠিক, এবার বলি কিছু মাত্রাহীন ধ্রুবক আছে আর কিছু মাত্রা যুক্ত ধ্রুবক আছে। ডাইমেনশনলেস কনস্ট্যান্ট, মনে রাখবে পাই ইজ এ ডাইমেনশনলেস কনস্ট্যান্ট, নট নেসেসারি শুধু পাই, 1 2 3 4 এগুলো সবই মাত্রাহীন ধ্রুবক। এবার বলে রাখি এমন কিছু ধ্রুবক আছে যাদের আবার মাত্রা আছে, ডাইমেনশনাল কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট দ্যাট পজেস সার্টেন ডাইমেনশন। একটা উদাহরণ মনে রাখো, আপাতত তোমাদের সিলেবাসে যা আছে, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, মহাকর্ষীয় ধ্রুবক, এবং এর মাত্রা কি? এর মাত্রা মুখস্থ রাখবে আপাতত m টু দি পাওয়ার -1 l কিউব e টু দি পাওয়ার -2। এখন মুখস্থ রাখতে বলছি, যখন আমরা মহাকর্ষ চ্যাপ্টার আমাদের 11 এ আছে তখন আমরা করে দেখাবো কিভাবে মহাকর্ষীয় ধ্রুবক আসছে, তখন তারপরে মুখস্থ করার দরকার হবে না, তুমি সূত্রটা জানলে সরাসরি বের করে নিতে পারবে। আচ্ছা, আরো কিছু প্রশ্ন থাকে যে এমন দুটো রাশির নাম লেখো যাদের মাত্রা সমান, তখন সেক্ষেত্রে ছকে আমি লিখলাম, দেখবে চাপ পীড়ন, এই দুটো রাশির মাত্রা সমান। যদি বলে এমন তিনটে রাশির নাম লেখো যাদের মাত্রা সমান, এটা মনে রেখো, কার্য, শক্তি, টর্ক, ওয়ার্ক, এনার্জি, আর একটা হচ্ছে টর্ক। টর্ক কি জিনিস আমরা পরে পড়ব, আপাতত জেনে রাখো ইট ইজ অলসো প্রোডাক্ট অফ ফোর্স অ্যান্ড ডিসটেন্স। ঠিক আছে, আপাতত প্রথম ভিডিওতে আমি এইটুকুই করলাম, এগুলো ভালো করে পড়ো, আমি নোটসগুলো দিচ্ছি সেগুলো লিখে নাও, আমি আজকেই আরও কয়েকটা ভিডিও পোস্ট করব। ঠিক আছে, টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ, থ্যাংক ইউ।